আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। 4 প্রসিকিউটর নিয়োগ, প্রজ্ঞাপন জারি। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতের দণ্ডপ্রাপ্ত 14 প্রবাসী বাংলাদেশি। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আজ থেকে থাকছে না ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা। আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং চাকরির বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীদের 12 ঘন্টার আলটিমেটাম, প্রায় 10 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাকে অ্যাটর্নি জেনারেটরের সমমর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনা করবেন। এরই মধ্যে আমার বাংলাদেশ এবি পার্টি যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এছাড়াও ট্রাইব্যুনালে আরও 4 আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মনোয়ার হোসেন তামিম, বিএম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 11 জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 জন পৌঁছান। বিমানবন্দরে প্রবাসীদের অভিনন্দন জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাত প্রায় 8টায় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রবাসে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করা 14 জন প্রবাসী। তাদের অভিনন্দন জানান পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। প্রবাসে আইনের বিরুদ্ধে গিয়ে সরকার পতনের আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রবাসীরা। রাজতন্ত্র দেশে যদি প্রতিবাদ করি, 1 থেকে 4-এর ঊর্ধ্বে যদি কেউ সমবেত করে রাজতন্ত্র আইনে ফাঁসি হবে। আমরা ফাঁসিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনিয়াসীরা পতন করার জন্য আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুব দেখছে, আমরা দেখছি, আমরা 57 জন এটা ফেস করছি। তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না। আমাদের এখনো অনেক ভাই 57 জন থেকে অনেক বেশি আপনাদের চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক, ওখানে এখনো আটক পড়ে আছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় এসব প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে, কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয়। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গোটা বাংলাদেশ উত্তাল, তখন আন্দোলনের সমর্থন এবং সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হন 57 বাংলাদেশি। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ করার কোনো সুযোগ নেই। সেজন্য আটক হওয়া এসব বাংলাদেশিকে দেশটির ফেডারেল আদালত 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়। পরে সাজাপ্রাপ্ত এসব বাংলাদেশিদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যে কেউ যে কোনো অঙ্কের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী রোববার থেকে ব্যাংক হিসেবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। 1 সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় 5 লাখ টাকা পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সে সময় নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন। বাজারকে সিন্ডিকেট মুক্ত করে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সরকারকে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। রাঘব বোয়ালদের ব্যাংক হিসাব স্থগিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে মোকামগুলোতে, তারপরও চড়া দামে কিনতে হচ্ছে সবজিসহ সব ধরনের পণ্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে। কমানো হয়েছে আমদানি করা আলু ও পেঁয়াজের শুল্ক হারও। এসব উদ্যোগের তেমন একটা প্রভাব নেই বাজারে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে চায় সরকার। এজন্য ধাপে ধাপে কাজ করছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। একটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোবাইল সাথে বা আমার এই সাথে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার আইনের বিষয়কে বলেছি। শর্ট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে না রেখে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিতে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বৃহৎ 6টি শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সেটা তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর কোনো কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে। এক প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দ্রুতই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করে শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন, নির্যাতনের চিত্র স্থান পাবে জাদুঘরে। গণভবন পরিদর্শন শেষে সরকারের উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতেই থাকবেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কড়া নিরাপত্তা বেষ্টনীর এই লাল ইটের দেয়াল ছেড়ে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন বিজয় উল্লাসে মাতে পুরো বাংলাদেশ। 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখ লাখ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণভবনমুখী জনস্রোতে স্বৈরাচার মুক্ত হয় স্বদেশ। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পর সেই গণভবনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা আদিলুর রহমান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘুরে দেখেন আওয়ামী লীগ দুঃশাসনের নানা বিতর্ক ও ষড়যন্ত্রের সাক্ষী গণভবন। গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রীর বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ, 36 দিনের দিনলিপি, শহীদদের তালিকা, 16 বছরের স্বৈরাচারী শাসনের দুঃসহ ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার এই সিদ্ধান্ত। এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে।
আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাতে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। যেই স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বাসভবন জাদুঘর হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথায় থাকবেন সে প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। শহীদদের তালিকা অনেকটা এগিয়েছে বলেও জানান উপদেষ্টারা। খুব শিগগিরই সেই তালিকা প্রকাশ করার কথাও জানান তারা। শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে, এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। সেই সঙ্গে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে থাকার অঙ্গীকারের কথাও আবার উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টা। কেবল জুলাইয়ের অভ্যুত্থান নয়, গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, স্বৈরাচারী মনোভাব এবং তার বহিঃপ্রকাশ হয়েছে, গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ, তাদের তালিকা এবং তাদের যাবতীয় সব তথ্য থাকবে এই গণভবনের জাদুঘরে, যাতে করে ভবিষ্যতে দেশে এবং দেশের বাইরে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে। এমন আচরণ করলে, এমন দুঃশাসন করলে এই পরিণতি হতে পারে। আব্দিন সচিব, এটিএন বাংলা, গণভবন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজে বিএনপি নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নাম ব্যবহার করে দখল, চাঁদাবাজি অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার, বিশেষ করে আপনার আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্যে। কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের 31 দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে কিনা সে বিষয়ে শঙ্কা জানিয়ে বাংলাদেশি সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত স্বৈরাচারের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ মানুষ মেনে নেবে না। এ সময় তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত তা পুনর্তদন্তে বেরিয়ে আসবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে। আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের
স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। এদিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ত্রাণ বিতরণ কার্যক্রমের তথ্য তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসররা এখনো অনৈতিক কার্যক্রম চালাচ্ছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের সেই গুম, সেই হত্যা, রাজনৈতিক হত্যা, আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে, এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। অন্যদিকে ছাত্র জনতার হত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ হারুন বলেছেন, যারা এদেশে খুন গুম করেছে সিংহভাগ মানুষই তাদের বিচার চায়। এত দ্রুত দেশের মানুষের রক্ত শুকায়নি। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে পৌর পার্কে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ। তিনি বলেন, অপরাধীদের জামায়াত ইসলামের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হতে পারে, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু গত 15 বছর এই দেশের যে সম্পদ লুটপাট করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করেছে, তাদের বিচার দেশের মানুষ আগে করবে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সহ আরও অনেকে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 করার দাবি পূরণে 12 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। প্রায় 10 ঘণ্টা শাহবাগ অবরোধ করার পর কোনো আশ্বাস না পেয়ে এই ঘোষণা দেন তারা। দাবি পূরণ না হলে আগামীকাল ফের সকাল 10টায় শাহবাগে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বয়সীমা 35 করার দাবি যৌক্তিক। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা। শনিবার সকালে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হয়ে দাবি পূরণে নানা স্লোগান দেন তারা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে বসে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ মোড়কে ঘিরে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজটের। পুলিশ বেশ কয়েকবার তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা মানেননি তারা। কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে একটি প্রতিনিধি দল যায় প্রবাসী কল্যাণ ভবনে। সেখানে কারো সাথে সাক্ষাৎ হয়নি। সেখান থেকে ফিরে এসে 12 ঘণ্টার আলটিমেটাম দেয় তারা। রাত 8:30টার পর শাহবাগে যান চলাচল শুরু হয়। জনগণের সাথে যত সম্পৃক্ত, ছাত্রদের সাথে সম্পৃক্ত, তাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের শৃঙ্খলা টিম আছে, আমরা এই টিম একটা সিদ্ধান্ত নিব, তাদের সিদ্ধান্তের উপর বেস করে সেখানে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব। বিক্ষোভকারীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান। চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা, নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন? আন্দোলনকারীরা জানান, গড়ায়ু বাড়ার পরও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। ফলে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোট দেওয়ার সহজ ও কার্যকর পদ্ধতি চালু করার আহ্বান জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নুরুল মুস্তফা খোকন বলেন, প্রচলিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়া দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ও সময় বাঁচাতে প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি চালু করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। যেসব দেশে বাংলাদেশের সাথে 200 ভোটের ব্যবধানে বা 2টা ভোট আপনারা
দেশে কর্মক্ষেত্রে প্রবাসীদের নানা ব্যস্ততা থাকায় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন, সেই জন্য তাদের জন্য অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। প্রথম যে কাজটা করতে পারি, ভারতের মতো একটা পোর্টাল তৈরি করে ফেলতে পারি, যাতে করে যারা বাইরে থাকেন তারা খুব সহজে ভোটার হতে পারেন। নতুন যে কমিশন দায়িত্ব নেবে তারা এটাকে একটা প্রকল্প হিসেবে চালু করতে পারে, যে আমরা আগামী যে জাতীয় নির্বাচন হবে 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রবাসীদেরকে যে 1.5 কোটি ভোটার তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করা। সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাক শিল্পে অস্থিরতার পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ রোধে আশুলিয়া থানা শ্রমিক দলের আয়োজনে এক সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনো পোশাক কারখানায় কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিন, সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে তিনি একথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি, টাকা বা সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশে, তাই এদেশের আমূল সংস্কার করার আহ্বান জানান তিনি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীলরা সবচেয়ে বড় মাদকের ব্যবসা করে। আজকে দুদক দুর্নীতি দমন কমিশন, দেখা যায় দুদকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় মামলা দায়ের হয়। যে নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করেছে, পুলিশের অবস্থাটা কি? সেই পুলিশ নিরাপত্তার পরিবর্তে জনগণের বুকের উপরে গুলি ছুড়েছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি প্রশাসনকে ঢেলে সাজান এবং জলদি কাজে লাগার ব্যবস্থা করুন। পার্টেক্স খেলার খবর। ভুটানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে হাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা। ঘরের মাঠে ভুটানকে হালকাভাবে দেখছে না অতিথিরা, তাই অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু জামালরা। বৈরী কন্ডিশন মাঠের প্রতিপক্ষ নিয়ে বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের ম্যানেজার আমির খান বলেন, ম্যাচের পর থেকেই রিকভারি সেশন করা হয়েছে, মানসিকভাবে ভালো থাকার জন্য কাজ করা হচ্ছে। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচেও প্রস্তুতি নিচ্ছে তারা। রোববার সন্ধ্যায় মাঠে নামবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। 4 প্রসিকিউটর নিয়োগ, প্রজ্ঞাপন জারি। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত 14 প্রবাসী বাংলাদেশি। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আজ থেকে থাকছে না ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা। আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং চাকরির বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীদের 12 ঘন্টার আলটিমেটাম, প্রায় 10 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।